মাকড়সা? হ্যাঁ ফাহাদ, অবাক হচ্ছ বুঝি? অবাক হওয়ারই কথা। তুমি এখানে কেন এসেছো সেটা আর কেউ না জানলেও আমি ভালো করেই জানি। যাক, অবশেষে তোমার সাথে পুরনো হিসাব জোগানো যাবে। ফাহাদ, cool down boy, cool down. I know, I know that you will do everything to stop me. But the truth is your output will always be zero. The final result is your death. Then you should know better about me. Check my history, who I am, okay? The game will begin. Let's see who wins. আমার সাথে যারা লাগতে এসেছে তাদের শেষ পরিণতি কেমন হয়েছিল তা নিয়ে একটু ইনভেস্টিগেট করিও, তাহলে উত্তর পেয়ে যাবে। বলি ফোনটা রেখে দিল। হ্যালো হ্যালো, আমি দেখলাম মাকড়সা ফোন কেটে দিয়েছে। আমি ভাবতে লাগলাম মাকড়সার গলাটা কেমন পরিচিত লাগলো। আমি এইসব ভাবছি, তখনই ফয়সাল আসলো। স্যার, আবার নতুন করে কি ভাবছেন? ফয়সাল, বলুন স্যার। এই শহরের সব থেকে বড় মাফিয়াকে আর তার নাম কি? কবে থেকে তার উত্থান হয়েছে? সব তথ্য আমার চাই। আমাকে কিছুদিন সময় দিন স্যার। ওকে, যত দ্রুত সম্ভব দাও। এরপর আমি বেরিয়ে এলাম সেখান থেকে। তারপর মা ও বোনকে এসেই বললাম, মা চলো, আমার সাথে থাকবে। তুই কোথায় থাকিস বাবা? গেলে দেখতে পাবে, চলো। ভাইয়া দ্রুত চল, এখানে থাকতে আর ভাল লাগছে না। এরপর ওদের সাথে নিয়ে আমার ভাড়া বাসায় চলে এলাম। অন্যদিকে তিশা আমাদের কাউকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যায়। বাড়িতে যাওয়ার পর তার বাবা আমজাদ চৌধুরী তার কাছে আসে। হ্যাঁ রে মা, তোকে খুব বিমর্ষ দেখাচ্ছে, কিছু হয়েছে কি? বাবা, অব্র ভাইয়া আর কাকিকে দেখেছিলাম আজ। অব্র ভাইয়া এতদিন হাসপাতালে ছিল। আমার নাম ও মায়ের কথা শুনে আমজাদ চৌধুরী চমকে ওঠে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলে, ওরা এতদিন কোথায় ছিল জানিস? আমি ওদেরকে কত খুঁজেছি। তুই কালকেই ওদেরকে নিয়ে আয়। ঠিক আছে বাবা। এই বলে তিশা তার রুমে চলে যায় ফ্রেশ হতে। তিশা চলে যাওয়ার পর আমজাদ চৌধুরী আড়ালে যায় এবং তাই দুই ছেলেকে বলতে লাগে, যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। ওই ফাহাদ কিভাবে বেঁচে গেল এটাই আমি বুঝলাম না। আজ পর্যন্ত মাকড়সার হাত থেকে কেউ বাঁচেনি, আর ও কিভাবে বেঁচে গেল এটাই আমার মাথায় আসছে না। বাবা, আমাদের কি মাকড়সাকে জানানো উচিত নয় ব্যাপারটি? কারণ ফাহাদ বেঁচে থাকলে তুমি এবং মাকড়সা দুজনেই বিপদে পড়বে। আমি এটা ভালো করেই জানি। আমি আজকেই মাকড়সাকে সব জানাবো। আর হ্যাঁ, আজ তোদের সাথে মাকড়সা দেখা করবে ব্লু ল্যাগুন পার্কে। তোরা সঠিক সময় পৌঁছে আমাকে জানাবি। আমজাদ চৌধুরী যখন তার ছেলেদের নিয়ে কথা বলছিল ঠিক তখনই নাজমুল সেখানে আসে। আরে নাজমুল যে, কি অবস্থা তোমার? বস ভালো, আপনার? আমারও ভালো। অস্ত্র ব্যবসা কেমন চলছে? একেবারে ঝাক্কাস, এখন শুধু মাকড়সার খুশি হওয়ার পালা। ধরে নাও মাকড়সা খুশি। তা বস, আপনি কি মাকড়সাকে দেখেছেন সামনাসামনি? আমি মাকড়সার ডান হাত, আর আমি দেখবো না তা কি করে হয়? শোনো, আজকে ব্লু ল্যাগুন হোটেলে মাকড়সা আসবে সন্ধ্যা 7টায়। আমি চাই সেখানকার নিরাপত্তার ব্যবস্থা তুমি দেখবে। ওকে স্যার, আমি তাহলে যাই এখন। অন্যদিকে আমি ফয়সাল সহ বাকি সদস্যরা চিন্তা করছি এই কেসের রহস্য কিভাবে শেষ হবে। ফয়সাল, মাকড়সার ব্যাপারে যে তথ্য দিয়েছে তা পাওনি? আর অল্প কিছুক্ষণ স্যার, মাকড়সার সব তথ্য আমার হাতে এলো বলে। আমরা কথা বলছিলাম তখনই নাজমুল আসে। নাজমুল যে, নতুন তথ্য পেয়েছো কি? থাকলে দ্রুত জানাও। আজ সন্ধ্যা 7টায় হোটেল ব্লু লেগুনে হামজাদ চৌধুরীর 2 ছেলে যাবে মাকড়সার সাথে দেখা করতে। ওখানকার নিরাপত্তার দায়িত্বে আমি রয়েছি। তাহলে আর কি, আজ মাকড়সার চেহারা একেবারে দেখবো। লাভ নেই, আজ পর্যন্ত কেউ মাকড়সাকে দেখেনি। আপনারাও পারবেন বলে মনে হয় না। মাকড়সা একটা অদ্ভুত জামা পরে, আর তার মাথা সবসময় ঢাকা থাকে। তাহলে তুই আমাদের সেখানে ঢোকার ব্যবস্থা করে দিবি। এটা কোনোভাবেই সম্ভব না, কারণ তোমরা সেখানে গেলে আমি ঝুঁকিতে পড়ব। তুই হয়তো ভুলে আছিস তুই আমাদের পোষা কুকুর। এখন আমরা যা বলবো তা শুনতে তুই বাধ্য। আমি ভুলে যাইনি, কিন্তু কিভাবে তোমরা সেখানে ঢুকবে? শোন, যেহেতু ওখানকার নিরাপত্তার দায়িত্বে তুই, তাই আমরা ওখানে নিরাপত্তা রক্ষীদের ছদ্মবেশে যাবো, আর আমাদের সেখানে নিয়ে যাবি তুই। নাজমুল কিছুক্ষণ ভেবে বলল আচ্ছা, কারণ তার কাছে রাজি হওয়া ছাড়া অন্য কোনো রাস্তা ছিল না। নাজমুল চলে যাওয়ার পর আমি বললাম, কালকে তুমি প্রিয়াঙ্কাকে প্রপোজ করবে ফয়সাল। ফয়সাল ঢোক গিলে বলল, কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, বেশি কথা বললে আমি তোমাকে চাকরি থেকে বের করে দিতে বাধ্য হব। না না স্যার, প্লিজ এমন করবেন না। আমি রাজি, কিন্তু স্যার আপনি কি ম্যাডাম মানে তিশাকে এখনো শাস্তি দিবেন? যতই আমার ভালোবাসার মানুষ হোক, কিছুটা শাস্তি ওর প্রাপ্য, নইলে কিন্তু আমি ওকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো।
স্যার পরে যেন আবার আফসোস না করা লাগে। ফয়সাল চলে গেল, আমিও বাসায় চলে আসলাম। এসে আমি দেখি তিশা, মা, লিমা আড্ডা দিচ্ছে। ওই যে ফাহাদ চলে এসেছে, এখন আমরা যেতে পারি। কোথায় যাবে তোমরা? আমি আশ্চর্য হয়ে বললাম। আমরা না, তুইও যাবি। কোথায়? কেন, তোর বাবার বাসা, মানে আমাদের বাসা। তোর বাবা তার সবকিছু তোর নামে করে দিয়ে গেছে, এখন সেগুলো তোকে বুঝে নিতে হবে না? কিন্তু মা, আমাকে আর কোনো কথা বলতে না দিয়ে মা আমাকে পাঠিয়ে দেয় ফ্রেশ হতে। আমি আমার রুমে এসে অবাক হয়ে গেলাম, কারণ সব কিছু প্যাক করা। মা আমার জিনিস সব কে প্যাক করেছে? আমি প্যাক করেছি। পেছনে ঘুরে দেখি তিশাই কথা বলছে। তুমি কেন? মা ছিল, লিমা ছিল, ওরাই করতে পারতো। আমার জিনিস আমি প্যাক করেছি, আপনার সমস্যা? তোমার জিনিস মানে? হ্যাঁ, কিছুদিন পর তুমি আমার স্বামী হবে, তাই তোমার জিনিস মানেই তো আমার জিনিস, তাই না? সে আশায় জল দাও, তোমার ওই আশা কোনোদিনই পূর্ণ হবে না। দেখা যাবে। এই বলে আমার ঠোঁটের সাথে ঠোঁট জোড়া মিলিয়ে দিল। প্রায় 3 মিনিট পর ছেড়ে দিল দৌড়। আমি ভাবছি কি মেয়ে রে বাবা, খালি কিস ছাড়া কিছুই বোঝে না। তাছাড়া ওর ঠোঁটের স্বাদ খারাপ না, আমারও ভালো লাগে যখন আমাকে কিস করে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের বাসায়। আমি বাসাটাকে দেখছি, দীর্ঘ 5 বছর পর দেখছি। বাসায় ঢোকার পর একজনকে দেখে আমার শরীরে রাগ উঠে গেল। সেরকম কেউ নয়, আমার চাচা আমজাদ চৌধুরী। আরে ভাবি যে, কেমন আছো তোমরা? মা আমজাদ কাকুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, ভালো, তুমি কেমন আছো আমজাদ? এই তো ভালো ভাবি। দিশামা, যা ওদেরকে রুম দেখিয়ে দে। তিশা সবাইকে সবার রুমে নিয়ে চলে গেল। আমি আমজাদ চৌধুরীর মুখোমুখি হলাম। চিনতে পেরেছেন কাকু? তোমাকে চিনতে পারবো না, এটা কেমন কথা? মনে করে দেখেন তো, কয়েকদিন আগে তিশার জন্মদিনে বিনা দোষে আমাকে শাস্তি দিয়েছিলেন। দেখো বাবা, পূর্বের সব কিছুর জন্য ক্ষমা চাচ্ছি। কিছু অপরাধে চাইলেও ক্ষমা হয় না। তারপরেও বাবা আমি ক্ষমা প্রার্থী। আমি আর কোনো কথা না বলে নিজের রুমে ফ্রেশ হতে গেলাম। আর ভাবতে লাগলাম, না, আমজাদ চৌধুরীকে এই বাসা থেকে বের করে দিতে হবে, নাহলে আমার আসল উদ্দেশ্য সফল হবে না। তাই দ্রুত নিচে গিয়ে, কাকু কোথায় গেলে, এখানে আসো। আমার ডাক শুনে দ্রুত সেখানে আমজাদ চৌধুরী উপস্থিত হয়। কি হয়েছে, ডাকছো কেন? আপনি হয়তো জানেন, এখন থেকে এই বাড়ির সম্পত্তির মালিক আমি। কারণ সেদিন আমার বাবাকে হত্যা করে আপনি যেগুলো লিখে দিয়েছিলেন সেগুলো ভুয়ো দলিল ছিল। কাজে বুঝতে পারছেন এখন আপনার কি করা উচিত। ক- ক- কি প্রমাণ আছে তোমার কাছে? যখনই আমার সাথে প্রমাণ চাই, আমি সাথে সাথে আসল দলিলটাকে বের করিয়ে দেখাই। কি বিশ্বাস হয়েছে? এখন আমাকে কি করতে হবে? এই বাড়ি ছেড়ে আপনার 2 গুণধর ছেলেকে নিয়ে বেরিয়ে যান, আর কখনো আসবেন না। মানে তুমি কি বলতে চাইছো? আমি যা বলতে চাইছি আপনি তা বুঝতে পারছেন। এটার ফল কখনো ভালো হবে না। আপনি কি চান নিজের মেয়ের কাছে আপনার আসল চেহারাটা বেরিয়ে যাক? যদি না চান তাহলে এক্ষুনি বেরিয়ে যান। আমজাদ চৌধুরী আর কোনো কথা না বলে আমার সামনে থেকে চলে গেল। গিয়েই তার রুমের সব জিনিস গোছাতে লাগলো। আমজাদ চৌধুরী দেখা দেখি তার 2 ছেলে শিহাব ও রনি ঘরে আসে। বাবা, তুমি সবকিছু গোছাচ্ছ কেন? আমরা কি কোথাও যাব? আমজাদ চৌধুরী কোনো কথা না বলে গুছিয়ে যাচ্ছে। বাবা তুমি চুপ কেন? আমাকে ফলো করো এবং আমি যেখানে নিয়ে যাই সেখানে চলো, আর কোনো প্রশ্ন শুনতে চাই না। আমজাদ চৌধুরী চলে যাচ্ছিল, তখনই তিশা ডাক দেয়। বাবা, ভাইয়া, তোমরা কোথায় যাচ্ছ? আমজাদ চৌধুরী আমার দিকে তাকাতে আমি চোখের ইশারা দিয়ে বুঝিয়ে দিলাম কিছু একটা বলে পাশ কাটাতে। দেখ মা, আমাদের শহরের দিকে একটা বাংলো আছে, সেটা দেখাশোনা করাটা উচিত। তাই আমি ভাবছি ওখানেই যাব। কিন্তু বাবা, এতদিন পর কাকিরা এসেছে। ও কিছু না মা, আমরা যাই, অন্যদিন আসবো, কেমন? এই বলে আমজাদ চৌধুরী ও তার ছেলেরা চলে যায়। ঠিক সেই সময় আমার ফোনে একটা কল আসে। মোবাইল বের করে দেখি নাজমুলের ফোন। হ্যাঁ নাজমুল, বলো। তোমরা আসবা কখন? আমি এদিকে সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি। কিছুক্ষণের ভিতরে আসবো। এই বলে আমি ফোনটা রেখে দিই। এরপর ফয়সালকে কল করি। কিছুক্ষণ রিং হওয়ার পর, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ফয়সাল, শোনো, আজকে আমরা সন্ধ্যা 7টায় ব্লু লেগুনে যাব। সবাইকে প্রস্তুত হতে বলো। আমরা ওখানে নিরাপত্তা রক্ষীর ছদ্মবেশ নিয়ে যাব। ওকে স্যার। এরপর ফয়সাল ফোন রেখে দেয়। আমিও বাসায় সবাইকে বলি আমার জরুরি কাজ আছে, আমি আজ বাসায় আসবো না। এরপর যথারীতি আমি ফয়সাল সহ বাকিদের জন্য অপেক্ষা করতে থাকি। স্যার আজকে তো আমরা মাকড়সার আসল চেহারা দেখব, তারপরও আপনি এত চিন্তিত কেন? আচ্ছা, আমার একটা প্রশ্নের জবাব দিতে পারেন ফয়সাল? কি প্রশ্ন স্যার? শয়তান কয় ধরনের রূপ নিতে পারে? অনেক ধরনের রূপ। আর্মিতে আমাদেরকে আগে শেখানো হয়েছে শত্রুর রূপ সম্পর্কে এবং পরিস্থিতি কিভাবে সামলাতে হয় তার ব্যাপারে।
আজকে সেটার বাস্তব প্রয়োগ দেখাবা তুমি। মানে কি স্যার, আপনি কি বলছেন? আমার কথার মানে তুমি কিছুক্ষণের মধ্যেই জানবে। ওকে স্যার। আমরা অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ করে হোটেল ব্লু লেগুনে আলো ঝলকানি দেখা গেল, আর মিউজিকের শব্দ আসছে, মাকড়সা জয় হোক এই বলে। আমি বুঝতে পারলাম মাকড়সা চলে এসেছে, তাই আমি আমার টিমকে নিয়ে আড়ালে গেলাম। দেখলাম নাজমুল, আমজাদ চৌধুরী 2 ছেলে এসেছে, কিন্তু আমজাদ চৌধুরী কোথায় আর মাকড়সা বা কোথায়? হঠাৎ করে সেখানে দেখলাম বেগুনি কাপড় পরা কেউ উপস্থিত হলো। আমি ভালো করে খেয়াল করে দেখলাম তার পিছনে মাকড়সার ছবি। আমার বুঝতে বাকি রইল না এটাই মাকড়সা, কিন্তু মুখ দেখা যাচ্ছে না, মুখটা ঢেকে রেখেছে, সাথে মাথাটাও। কিছুই তো বুঝতে পারছি না। বস, আপনি তাহলে এসেছেন? তোরা তাহলে আমজাদের 2 ছেলে? রনি ও শিহাব একত্রে মাথা নেড়ে হ্যাঁ বলল। বস, বাবা বলেছেন আজ আপনাকে দেখতে পাবো। কেন? আমাকে দেখার কি আছে? মানে আমরা আমাদের বাবাকে বলেছিলাম আপনাকে দেখব, কিন্তু বাবা বললেন আপনি নাকি নিজে থেকেই আজ আমাদের দেখা দেবেন। রনি কথা বলার সাথে সাথে মাকড়সা অট্ট হাসিতে ফেটে পড়ল। বস, আপনি হাসছেন কেন? আচ্ছা তাহলে বল, তোদের বাবা কোথায়? কেন সে আজ এখানে গুরুত্বপূর্ণ মিটিংয়ে আসেনি? সেটা তো জানি না বস। মাকড়সা প্রথমে তার মাথার কাপড় সরালো ধীরে ধীরে, এরপর আস্তে আস্তে মুখের কাপড় সরালো। এরপর ভাইজা দেখলাম, বিশ্বাস করেন এমন শখ আমি জীবনেও খাইনি। যখনই মুখটা সামনে আসলো আর সে সবার সামনে ঘুরলো, আমরা সবাই উপস্থিত সবাই 440 ভোল্টের শখ খেয়েছে, কারণ মাকড়সার অন্য কেউ নয়, আমজাদ চৌধুরী। আমরা সবকিছু রেকর্ড করছিলাম, তখনই আমজাদ চৌধুরী বলতে লাগলো, লুকিয়ে আর লাভ নেই অভ্র, আমি জানি তুমি এখানে আছো, তাই বেরিয়ে এসো। এই গেম খেলতে আর ভালো লাগছে না। আমি বুঝতে পারলাম না আমরা এখানে আসবো, মাকড়সা কিভাবে জানলো? নাজমুল বলে দেয়নি তো? না না, এটা হতে পারে না। আমি যখন এসব ভাবছিলাম ঠিক তখনই অভ্র, আমি জানি তুমি আমার সব কথা রেকর্ড করে রেখেছো, তবে একটা কথা জানো কি অভ্র, তুমি নিজেকে যত চালাক ভাবো তুমি আসলে ততটা চালাক নাও। আমি কি ঠিক বলেছি মেজর আব্দুল্লাহ আল ফাহাদ? আমি এবার বেরিয়ে এলাম। যাক, আমার সন্দেহ ঠিক হয়েছে। সেদিন তুই আমার পিছনে থেকে গুলি করেছিলি, আজ তোকে কে বাঁচাবে এটাই ভাবার বিষয়। আমার কথা শুনে আমজাদ চৌধুরী হাসতে লাগলো। আমার খুব কষ্ট হচ্ছে তোমার জন্য। প্রথমত তোমাকে তোমার বাবার কাছে পাঠাবো, দ্বিতীয়ত এই মাকড়সাকে ধ্বংস করার জন্য যারা এসেছে সবাই শেষ হয়ে গেছে মেজর, সবাই শেষ হয়ে গেছে। আমি তো আমার পরচুলা কাউকে দিইনি, তুই কিভাবে জানলি? আমি জানিয়েছি বলে একটা শব্দ হলো, পিছন থেকে কেউ একজন বলল কথাটা। এরপর যাকে দেখলাম আমি তো অবাক, কারণ আর সে কেউ নয়, ফয়সাল ছিল। ফয়সাল তুমি? হ্যাঁ স্যার আমি, কিন্তু কি করব বলেন? আমি যা নুন খাই তার সাথে কিভাবে বেইমানি করি বলেন? তার মানে প্রধানকে তুমি বিব্রত করা অবস্থায় ফিরেছো? প্রধানের গুপ্তচর সেজে এতদিন আমাদের ধোকা দিয়েছো। ওয়েল ডান মাই রাইট হ্যান্ড, তুমি সত্যিই অবাক করে দিলে ফয়সাল। আমি তোমাকে গোপনে সেনাবাহিনীতে ঢুকিয়ে কোনো ভুল করিনি। কিন্তু আজ আমি সব সত্যি জানতে পারলাম বাবা। পিছন থেকে কেউ একজন কথাটা বলল। আমি পিছনে ফিরেও আরো অবাক, কারণ পিছনে তিশা, মা, বোন, বর্ষা এবং প্রধান দাঁড়িয়ে আছে। তোমার সব খেলা শেষ মাকড়সা। ওয়েল ডান ফয়সাল। আমি বলি কি হচ্ছে? ফয়সাল আমাদের সব থেকে চৌকস একজন লোক, তাকে অনেকদিন আগেই তোর এখানে পাঠানো হয়। সে ড্রাগস ব্যবসায়ী ছদ্মবেশ নিয়ে তোর সাথে কাজ করা শুরু করে। এরপর তোর বিশ্বাস ভাজন হয়ে যায় সে। একই সাথে তোর সম্পর্কেই সকল তথ্য আমরা পেতে থাকি। আর আজ তুই আসলে কি সেটা বের করার জন্য আজকের এই নাটক। তুই অনেক পাপ করেছিস, আজ তার সমাপ্তি হবে এখনই। আমি এই কথা বলার সাথে সাথে আমজাদ চৌধুরী হেসে উঠল আর বলতে লাগলো, সত্যি মেজর ফাহাদ, তোমার তুলনা হয় না, কিন্তু আজ এখান থেকে কেউ বেঁচে ফিরবে না। হঠাৎ নাজমুল মাকড়সার মাথায় পিস্তল ঠেকিয়ে বলল, দুদিন দেশের সাথে বেইমানি করে এসেছি, আজ এখানে না এলে জানতেই পারতাম না তুই বিদেশিদের সাথে হাত মিলিয়ে দেশ ধ্বংসের যে পায়তারা করছিস তা কখনো হবে না। নাজমুল আমার কুকুর, আর আমাকে বলে ঘেউ। হঠাৎ করেই আমজাদ চৌধুরী বলে উঠল, সালডারিন। এই কথা বলার সাথে সাথে চারপাশে গ্যাস ছড়িয়ে পড়তে থাকে। গ্যাস চলে যাওয়ার পর আমরা দেখি নাজমুলের গলা থেকে রক্ত বের হচ্ছে। আমার আর বুঝতে বাকি রইল না নাজমুলকে মাকড়সা শেষ করে দিয়েছে। আমি দ্রুত নাজমুলের কাছে যেতেই, স্যার আমার মাকে দেখে রাখবেন, এই নিন এই বলটা আপনার কাছে রাখুন, এখানে মাকড়সার সব তথ্য আছে। মাকড়সা আজ দেশ ছেড়ে ইতালি যাবে। আর কোনো কথা বলতে পারলাম না নাজমুল। আমি দেখলাম সবাই কাঁদছে। দেখো ফাহাদ, আমাদের কাজ এখনো শেষ হয়নি। তোমাকে মাকড়সাকে অবশ্যই থামানো উচিত। থামাবো স্যার, ও যে আমার বাবার খুঁড়ি, ওর সাথে পুরো অনেক হিসাব আমার বাকি আছে।
মানে কি? তোমার বাবার নাম কি? আজ থেকে 5 বছর আগে এই শহরে কমিশনার শফিকুল খুন হয়। হ্যাঁ, মনে পড়েছে। ওনার মতো সৎ নেতা আর আসবে না। উনি আমার বাবা ছিলেন। কি বলছো তুমি এসব? এরপর আমি স্যারকে সবকিছু খুলে বলি। আমার এখানে বলার মতো কোনো ভাষা নেই। তারপরেও আমি তোমাকে আদেশ দিচ্ছি, ওই জানোয়ারকে তুমি নিজের হাতে মারবে। না, ওই জানোয়ারকে আমি মারতে চাই। ও আমার মাকে হত্যা করেছিল, আমার ফেরেশতার মতো কাকুকে মেরেছে। ওকে আমি বাঁচিয়ে রাখবো না। এরপর আমরা সেদিনকার মতো সেখান থেকে চলে আসি। আসলে আমরা মাকড়সা তার গ্যাংকে মূলত ধোঁকা দিই এবং আমাদের নিরাপত্তা নিজেরাই রক্ষা করি। এরপর আর কি বাসায় চলে আসি। 2 সপ্তাহ পর আমার আর তিশার বিয়ে হয়ে যায়। এখন আমি ছাদে দাঁড়িয়ে আছি। এমন সময় কেউ পিছনে এসে কাঁধে হাত রাখলো। দেখলাম ফয়সাল। স্যার, আপনার লাইন তো ক্লিয়ার, এখন আমার কি হবে? কেন, প্রিয়াঙ্কাকে বিয়ে করে নেবে? আমরা গল্প করছিলাম, হঠাৎ মায়েশ নিচে যেতে বললেন। আমিও বাধ্য ছেলের মতো নিচে চলে গেলাম। গিয়ে দেখি রুমটা সাজানো, বিছানায় যেন ফুলের বৃষ্টি হচ্ছে, আর তার মাঝখানে আমার পরিটা বসে আছে। এরপর ও নেমে এসে আমাকে সালাম করলো। বেঁচে থাকো মা, স্বামী সংসার নিয়ে বেঁচে থাকো, দোয়া করি তুমি যেন 11 বাচ্চার মা হও। আমার মুখে মা ডাক শুনে দিশা তো রেগে আগুন। কি বললি? আমি ঢোক গেলাম। এরপর 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। তিশা এরপর আমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দেয় আর আমার উপরে চেপে বসে। অনেক কষ্ট দিয়েছিস, আজ সব উসুল করব। এই বলে আমার ঠোঁটের সাথে ঠোঁটটা মিলিয়ে দিল। এরপর আর কি আমি আস্তে আস্তে ওর কাপড় খুলে ফেললাম। ওই মেয়েরা, আপনাদের সমস্যা কি? আমরা কি শান্তিতে বাসরও করতে পারবো না? এখনো এখানে আছেন? চোখে হাত দিন, দেখছেন না ভবিষ্যতে রোম্যান্স করছি।